হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার রেডিও বিডি। আজকে আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেন। আজকে আমরা আলোচনা করব তোমাদের বোর্ড বইয়ের দ্বিতীয় অঙ্কটি, সৃজনশীল অঙ্কটি আজকে আমরা কি করব, সমাধান করব। তাহলে তোমরা বোর্ড বইয়ের 21 নম্বর পেজটা খোলো, তারপর আমরা অঙ্কটা পড়ি, তারপর আমরা জানি যে কি কি করতে হবে আমাদের অঙ্কটা। আচ্ছা, আমরা যদি দেখি অঙ্কটাতে লেখা আছে 2017 সালের জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্সের ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়েছে। তাহলে এই প্রতিষ্ঠানের মালিককে চয়ন ব্রাদার্স। আচ্ছা, জানুয়ারি মাসে 1 তারিখ বলছে ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। তারপরে বলা হয়েছে 2 তারিখ বলা হয়েছে 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হলো। তারপরে 7 তারিখ বলা হয়েছে ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। 10 তারিখ বলা হয়েছে নগদে মণিহারি ক্রয় 2200 টাকা। তারপরে 12 তারিখ বলা হয়েছে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন। ব্যক্তিগত তহবিল থেকে স্কুলের বেতন দিছে। আচ্ছা, 20 তারিখ বলছে সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল এবং 25 তারিখ বলা হয়েছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ 1500 টাকা। তাহলে আমাদের করণীয় কি? ক নাম্বারে বলছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করতে বলছে। কি বলছে? লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে মোট পরিমাণটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। দ্বিতীয়তে খ নম্বরে বলছে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা করো। তাহলে সমীকরণ পদ্ধতিতে আমাদের কি করতে হবে, কারণসহ ব্যাখ্যা করতে হবে। গ নম্বরে বলছে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। আচ্ছা, আমরা একটা একটা করে সমাধান করি। প্রথমে আমরা ক নম্বরে দেখি কি বলছে, লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখি ক নং উত্তর। ক নং উত্তর। কে ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে চয়ন ব্রাদার্স। ব্রাদার্সের, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, ছক করব। ছোট করে একটা ছক করি। কি লিখব? তারিখ, বিবরণ, টাকা টাকা। তারিখ, বিবরণ, টাকা টাকা। তাহলে তারিখটা কি ছিল? 2017 সাল। আর কি ছিল? হ্যাঁ, তারিখটা এখানে লিখি লেনদেন নয় এমন ঘটনা। লেনদেন নয় এমন ঘটনা লেনদেন নয় এমন ঘটনার মোট পরিমাণ। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে অঙ্কটাতে দেখো জানুয়ারি 2 তারিখ বলছে 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হলো। 18,000 টাকা দিয়ে একজন ম্যানেজার নিয়োগ করছি। নিয়োগ করা মানে হচ্ছে গিয়ে ব্যবসায় তাকে আমরা নিয়োগ দিছি, কিন্তু আমরা কি করছি, তাকে কি বেতন দিছি? এখনো দেয় নাই কিন্তু। সো বেতন যেহেতু দেয় নাই, তাহলে এটা কি হবে, এটা লেনদেন হবে না, কারণ এখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে কি হয় নাই, টাকা চলে যায় নাই। তাহলে আমরা এটা লিখতে পারি জানুয়ারি 2 তারিখ। আচ্ছা, ম্যানেজার নিয়োগ আমরা লিখব ম্যানেজার নিয়োগ। কত টাকা? 18,000 টাকা। তারপরে দেখো
আমাদের 12 তারিখে বলছে মালিক তার ব্যক্তিগত তহবিল হতে ছেলের স্কুলের বেতন দিলেন। মালিক ব্যবসায় প্রতিষ্ঠানের তহবিল থেকে কিন্তু দেয়নি। কোথা থেকে দিছে? তার ব্যক্তিগত তহবিল থেকে। যদি ব্যক্তিগত তহবিল থেকে সে বেতন পরিশোধ করে তার ছেলের স্কুলের, তাহলে কিন্তু এটা কি নয়? লেনদেন নয়। আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিন্তু টাকা যায়নি। তাহলে তারিখটা কত? 12 তারিখ। ব্যক্তিগত তহবিল হতে বেতন প্রদান। এখানে লেখো ছেলের স্কুলে লিখতে পারো, পুরোটাই লিখে দিতে পারো। আচ্ছা, পুরোটা সুন্দর করে লিখি। হতে ছেলের স্কুলের বেতন প্রধান। কত টাকা? 2000 টাকা। কত? 2000। তাহলে আমরা যদি এখানে যোগ করি তাহলে কত হয়? 18,000 আর হচ্ছে 2000, তাহলে হয় কত? 20,000 টাকা। আমরা হিসাবটা এখানে কি করব? ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আমরা এখানে লিখব উত্তর। মোট পরিমাণ লিখে দিই। মোট পরিমাণ 20,000 টাকা। এই হচ্ছে ক নংয়ের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন খ নংটা করব। খ নংয়ের সমাধানটা করি। তাহলে খ নংয়ে কি বলছে? খ নংয়ে বলছে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমরা লিখি এখানে খ নং উত্তর। চয়ন ব্রাদার্সের লিখি। ব্রাদার্সের, তারপর কি লিখবো? সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা লিখি। সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা। আচ্ছা, আমরা এখানে একটা কি করি? গড় করি। গড় করে আমরা লিখব তারিখ, লেনদেন কিনা, যে ঘটনাগুলো লিখবো সেগুলা কিনা, লেনদেন কিনা, আর এদিকে আমরা কারণ ব্যাখ্যা লিখবো। সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা। কারণ সহ ব্যাখ্যা। আচ্ছা, সমীকরণ পদ্ধতিটা কি? এখানে লিখবো লেনদেন কি না, আর এখানে তারিখ। ঠিক আছে, সমীকরণ পদ্ধতিটা কি? a = l + e। তাহলে দেখো, এ মানে হচ্ছে কি? সম্পদ, অ্যাসেটস। এ সমান সমান লাইবিলিটিস প্লাস ইকুইটি, মানে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আচ্ছা, এইখানের এই লেনদেনগুলা, যে লেনদেনগুলো দেওয়া আছে, এগুলা এই সমীকরণের প্রভাবটা কি ফেলে? সম্পদ বৃদ্ধি করে, দায় বৃদ্ধি করে, কি বলে এটাকে, ইকুইটি বৃদ্ধি করে, নাকি হ্রাস করে? এগুলো আমরা কি করব? কারণটা আমরা এখানে লিখব। তাহলে আমরা যদি প্রথম জানুয়ারি 1 তারিখটা পড়ি, তাহলে কি লেখা আছে? লেখা আছে ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। আচ্ছা, ব্যবসায় সে কি আনছে? মূলধন আনছে।
ব্যবসায় মূলধন আনলে কি হবে? জানুয়ারি 8 তারিখ, এটা অবশ্যই কি লেনদেন, কারণ ব্যবসা সে মূলধন আনছে। আর মূলধনটা কিভাবে আনছে? সে নগদ টাকা, নগদ টাকা হিসেবে, নগদ টাকার মাধ্যমে সে মূলধনটা আনছে ৭৫,০০০ টাকা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? কি বাড়ছে? এ মানে কি? সম্পদ। নগদ আমাদের কি? সম্পদ। তাহলে আমরা এখানে লিখবো সম্পদ বৃদ্ধি, সম্পদ ব্র্যাকেটে লিখে দিই নগদ, এ বৃদ্ধি, একটা কমা দেই, দিয়ে আর কি বাড়ছে? যেহেতু মালিকের মূলধন আনছে, মূলধনটা কি? মালিকানা সত্ত্বের অংশ। তাহলে এখানে কি বাড়ছে? মালিকানা সত্ত্ব বাড়ছে। আমরা এখানে লিখি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব ব্র্যাকেটে কি লিখবো? মূলধন, মূলধন কি? ই বৃদ্ধি, বৃদ্ধি। এই হচ্ছে কি কারণ সহ ব্যাখ্যা। আচ্ছা, তারপরে আমরা জানুয়ারির 2 তারিখ তো এটা লেনদেন নয়, জানুয়ারির 7 তারিখে ধারে পণ্য বিক্রয়। আচ্ছা, ধারে যদি বিক্রয় করি পণ্য, তাহলে দেখো আমি যদি, আমার যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে আর আমি যদি পণ্যটা বিক্রয় করি, ধরো আমি চয়ন ব্রাদার্স, আমি যদি নিজেকে মনে করি তাহলে আমার অঙ্কটা করাতে সুবিধা হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। আচ্ছা, যদি আমি চয়ন ব্রাদার্স হই আর আমি ধারে পণ্য বিক্রি করি, তাহলে কি সৃষ্টি হবে? দেনাদারির সৃষ্টি হবে। কেন? যে ধারে পণ্যটা আমি বিক্রি করছি কিন্তু টাকাটা আমার কাছে কোনো কি আসে নাই, তাহলে যে আমাকে টাকাটা প্রদান করবে, আমাকে দিবে, সে হচ্ছে আমার দেনাদার। তাহলে আমি তার কাছ থেকে কি টাকা পাবো, একটা নির্দিষ্ট সময় শেষে আমি টাকা পাবো। তাহলে এটা কি? আমাদের দেনাদারটা আমাদের সম্পদ। তাহলে জানুয়ারির 7 তারিখ এটা কি? লেনদেন। আমরা এখানে লিখবো সম্পদ দেনাদার, মানে কি? সম্পদটা কি? এ না? এ, এ বৃদ্ধি। আর ব্যবসায়, এটা তো ব্যবসার বিক্রয়, তাহলে বিক্রয় কি করে? মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে, মালিকানা সত্ত্ব বাড়ে বিক্রয়ের ফলে, মালিকানা সত্ত্ব ব্র্যাকেটে লিখবো আয়, আয়ের পরিমাণ বাড়ছে সেজন্য আয়, ই বৃদ্ধি। ঠিক আছে, ব্র্যাকেটে আমরা কারণটা লিখলাম যে কি বৃদ্ধি হয়েছে। আচ্ছা, তারপরে আমরা জানুয়ারি 10 তারিখ দেখি কি বলছে? নগদে মণিহারি ক্রয়। মণিহারি কি? মণিহারি হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যবহৃত, যেমন ধরো এটা যদি মার্কার হয়, মার্কার, তারপরে পেন্সিল, কলম, এগুলো সবগুলোকে একসাথে আমরা কি বলি? মণিহারি বলি। ঠিক আছে, আর এই মণিহারিটা হচ্ছে কি? একটা ব্যয়। আচ্ছা, তাহলে নগদে মণিহারি ক্রয় করছে, সেটা কি? সেটা হচ্ছে একটা ব্যয়। তাহলে আমাদের কি হবে? নগদ টাকা চলে যাবে, তাহলে আমাদের সম্পদ হ্রাস পাবে আর মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। কারণ কারণ মালিকানা সত্ত্ব প্রভাবিত করে 4টা জিনিস: মালিকের মূলধন, মালিকের আয় হলে কি হয়? মালিকানা সত্ত্ব বাড়ে, মালিকের ব্যয় হলে কি হয়? মালিকানা সত্ত্ব কমে যায়, মানে হ্রাস পায়, আর হচ্ছে উত্তোলন হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে আমরা কি লিখবো এখানে? আমরা লিখবো 10 তারিখ, এটা লেনদেন। আমরা লিখবো সম্পদ ব্র্যাকেট লিখবো ব্যয়, এটা একটা ব্যয়, সম্পদ এ হ্রাস, ব্যয় সংগঠিত হয়েছে, সেজন্য কি হয়েছে? এ হ্রাস পাইছে। আর এখানে লিখবো আমরা, এখানে লিখবো মালিকানা সত্ত্ব সেম, মালিকানা সত্ত্ব কি কারণে হ্রাস পাইছে? ব্যয় হয়েছে, এজন্য ই হ্রাস। ঠিক আছে, তারপরে দেখো আমরা জানুয়ারি 12 তারিখে বলছে
মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন, সেটা তো এখানে আসবে না বললামই। আচ্ছা, জানুয়ারির 20 তারিখ বলছে সুমন ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। আচ্ছা, একটা সুমন ট্রেডার্স একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, আরেকটা আর কি। তো ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে আমরা টাকা পাইছি, তার মানে কি আমরা যে বাকিতে পণ্যটা বিক্রি করছিলাম সেটা সুমন ট্রেডার্সের কাছে বিক্রি করছিলাম, আর সেই টাকাটা এখন কি আমাদের কাছে আবার আসছে, যে সুমন ট্রেডার্স আমাদেরকে টাকা দিছে। তাহলে একদিকে দেখো আমাদের কিন্তু দেনাদার সৃষ্টি হয়েছিল বাকিতে বিক্রি করার জন্য, তাহলে দেনাদারের পরিমাণ কিন্তু এখন কি হবে, কমে যাবে, কারণ দেনাদার থেকে আমরা টাকা পাইছি। আর আরেকটা কি হবে, সম্পদের পরিমাণ, নগদ সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে, কারণ নগদে সুমন ট্রেডার্স আমাদেরকে টাকাটা পরিশোধ করছে বা আমাদেরকে দিছে। তাহলে আমরা কি লিখবো এখানে, আমরা লিখবো 20 তারিখ, এটা লেনদেন। প্রথমে লিখবো সম্পদ, সম্পদ এ বৃদ্ধি, কারণটা কি, নগদ আসছে তাই না, বৃদ্ধি। আর আরেকদিকে কি লিখবো, সম্পদ, দেনাদার কিন্তু একটা সম্পদ তাই না, সম্পদ এখন হ্রাস পাবে। কি কারণে হ্রাস পাবে, দেনাদার পরিশোধ করছে তাই। তাহলে আমি এখানে দেনাদারটা উল্লেখ করে দিলাম, দেনাদারের কারণে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখবো, এ হ্রাস, একদিকে আমার সম্পদ বৃদ্ধি পাইছে, একদিকে আমাদের সম্পদটা কি হয়েছে, হ্রাস পাইছে। আচ্ছা, আমরা 25 তারিখ দেখি বিজ্ঞাপন, বিজ্ঞাপন বাবদ পরিশোধ 15,000 টাকা। আমাদের প্রতিষ্ঠানের প্রচারণার জন্য, যে আমাদের প্রতিষ্ঠানটা বেশি বেশি মানুষের কাছে পরিচিত হোক, সেজন্য আমরা কি করি, বিজ্ঞাপন দিই। তোমরা টেলিভিশন দেখলে তো অবশ্যই তো তোমরা টেলিভিশন দেখো, আর টেলিভিশনে কিন্তু বিজ্ঞাপন তোমরা দেখোই। তো এটা কি একটা প্রোডাক্ট বা ব্যবসার পণ্যটা প্রচারের জন্য করা হয়, আর সেটাকে কি বলে, বিজ্ঞাপন। আর এটা একটা কি খরচ। তাহলে এই খরচটা সংগঠিত হওয়ার ফলে কি হয়েছে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে আর নগদ টাকা হ্রাস পাবে। নগদ টাকা মানে কি, সম্পদ হ্রাস পাবে। তারিখ হচ্ছে 25, লেনদেন। তাহলে আমরা কি লিখবো, সম্পদ কি হ্রাস পাবে, নগদ না, নগদ হ্রাস, নগদ সম্পদটা হ্রাস পাবে তাই না, এ হ্রাস। আর এদিকে কি হবে, মালিকানা সত্ত্ব হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। কেন, ব্যয়, ব্যয় সংগঠিত হচ্ছে সেই জন্য। তাহলে আমরা লিখবো ই হ্রাস। আমাদের অঙ্ক শেষ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, আসলে খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে শুনলেই হয়ে যায় আর কি। তাহলে আমি এটা একটু মুছি। উপর থেকে মুছি তাইলে। আমি আজকে তোমাদের পুরোটা অঙ্ক করানোর চেষ্টা করতেছি। আচ্ছা দেখো, করণীয় গতে কি বলছে, চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। এখানে বলছে যে হিসাব সমীকরণের প্রভাব দেখাতে। তাহলে আমরা সরাসরি আগে কি করি, আমরা যেহেতু লেনদেনগুলো পড়ছি এতক্ষণ ধরে, তাহলে আমরা তো লেনদেনগুলো সম্বন্ধে জানছি তাই না। তাহলে আমরা কি করবো, এখন গড়টা করে ফেলি বা ছকটা করে ফেলি। এখানে লিখিব চয়ন ব্রাদার্স, এখানে লিখি হিসাব সমীকরণের উপর প্রভাব।